বন্ধুরা, আপনারা অনেকেই মাঝে মাঝেই বা প্রায়ই প্রশ্ন করেন যে বাংলায় এত কিছু ঘটে যাচ্ছে, তারপরেও নরেন্দ্র মোদী, অমিত শাহ এখনো কিছু করছেন না কেন? তারা কেন চুপচাপ বসে আছেন? সত্যিই কি কোনো সেটিং আছে, নাকি তাদের এমন কোনো গুপ্ত রহস্য মমতা ব্যানার্জি জানেন, যে কারণে কোনো রকম কোনো কিছু অ্যাকশন নিতে চেয়েও তারা পারছেন না? কোথায় বাধাটা আছে? আমি আপনাদের একটা কথা বারে বারেই বলেছিলাম যে দেখুন, খেলা তো হয়, রাজনীতিতে খেলা হয়, তবে সঠিক সময়ে সঠিক খেলা হওয়াটাই রাজনীতি। আর যদি সময়ের আগে পরে যদি হয়ে যায় না, অর্থাৎ টাইমিংটা যদি ভুল হয়ে যায়, পুরোপুরি কেঁচে গণ্ডূষ হয়ে যায়। যাই হোক, এই কথা বলছি তার কারণ হচ্ছে দিল্লিতে ফাইনালি কি খেলা শুরু হয়ে গেল, এবং সেই খেলার এতটাই তীব্রতা যে ছটফটানি, আতঙ্ক, সমস্ত কিছু নবান্ন প্রশাসনের অন্দরে, মমতা ব্যানার্জির দরবারে শুরু হয়ে গেছে। কি বিষয়ে এত কথা বলছি, অবশ্যই সেটা ব্যাখ্যা করব। কিন্তু একটা জিনিস মনে করুন, মমতা ব্যানার্জি এই রাজ্যে ক্ষমতা দখলের পর 2011 সেই যে পরিবর্তন হলো, এরকম দ্রোহকালের মধ্যে তিনি কিন্তু এই 13 বছরে পড়েননি। কোন দিক থেকে না তিনি ঘিরে গেছেন? যুব সমাজ ক্ষিপ্ত, সেখানে চাকরি বাকরি নেই। আরজিকর কাণ্ড বাংলার সাধারণ মানুষকে কার্যত ক্ষিপ্ত করে দিয়েছে, তারা প্রতিবাদের রাস্তায় নামছেন সমস্ত কিছু ভুলে গিয়ে। তৃণমূলে যে গুন্ডা বাহিনী এতদিন সাধারণ মানুষের মুখ বন্ধ করে রাখত, তারাও কিন্তু কার্যত ঘরে ঢুকে গেছে এই স্বতঃস্ফূর্ত জনরোষের সামনে। অন্য দিক থেকে কেন্দ্র বিভিন্ন যে অনুদানের টাকা পাঠায়, বিভিন্ন প্রকল্পের টাকা পাঠায়, এত চাপ সৃষ্টির পরেও 272 আসন বিজেপির নেই, তা সত্ত্বেও কিন্তু কেন্দ্র সেই টাকা রিলিজের কোনো জায়গা পাচ্ছে না। ফলে গ্রামীণ ভোটে কিন্তু ক্ষোভ ক্রমশ বাড়ছে। আর সেই সময়ই কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে রাজভবনের সঙ্গে। রাজভবন প্যারালাল একটা ডিপার্টমেন্ট চালাচ্ছে, প্যারালাল একটা প্রশাসন চালাচ্ছে, এই অভিযোগ করছে খোদ তৃণমূল কংগ্রেস, এই রাজ্যের শাসক দল। অন্যদিকে কেন্দ্র চুপ করে বসে আছে, তারা 355 বা 356 করবে কিনা এই নিয়ে জল্পনা চলছে। অন্য দিক থেকে এদিক থেকে কিন্তু গ্রিন সিগন্যাল বারবার যাচ্ছে, কোথাও গিয়ে একটা মিউচুয়াল এসো, বারবার প্রধানমন্ত্রীকে চিঠি যাচ্ছে, বিভিন্ন বিষয়ে কথা বলতে চাইছে, কিন্তু ওদিক থেকে স্পিকটি নট। এই যে জায়গাটা হচ্ছে, সব মিলিয়ে মমতা প্রশাসনকে থরহরিকম্প জায়গায় নিয়ে চলে এসছে। আর সেইখানে এবার কেন্দ্র এমন একটা পদক্ষেপ করলো, যে জায়গা থেকে নিজের একদম খুব আস্থাভাজনকে এবার কিন্তু সরিয়ে দিতে হচ্ছে। এবং সবথেকে বড় কথা, নবান্নের যে প্রশাসন মহল রয়েছে, যে আইএএস মহল রয়েছে, সেখানে কি অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে গেছে মমতা ব্যানার্জির মনে। আর কাউকে বিশ্বাস করতে পারছেন না। কেন্দ্র সেইখান থেকেই, সেই দিক দিয়েই সবথেকে বড় ধাক্কাটা দিয়ে দেবে, এই আতঙ্কে তার রাতের ঘুমটা উড়ে গেছে। কি বিষয়ে এত কথা, অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করব, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যেটা ঘটনা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে রাজ্যে যিনি মুখ্য সচিব বিপি গোপালিকা, তার মেয়াদ এক্সটেনশনে চলছিল। সেই মেয়াদের এক্সটেনশন আরও এক্সটেন্ড করার জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন গিয়েছিল, আরও 3 মাসের জন্য তাকে বাড়াতে হবে, কেননা আগামীকাল তার শেষ কর্মজীবন। তাহলে সেই জায়গা থেকে এক্সটেনশনের জন্য কেন্দ্র সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছিল নবান্নের তরফ থেকে। এবং এবার কেন্দ্র সরকার এখনও অবধি কোনো রকম কোনো গ্রিন সিগন্যাল পাঠায়নি, এবং যেটুকুনি শোনা যাচ্ছে, তারা আর কোনো এক্সটেনশন দেবেও না। এই ব্যাপারটা এত ইম্পর্ট্যান্ট হলো কেন? সেইটার রেসপেক্টে কিভাবে আমলা মহলে নবান্নে চেঞ্জ হলো, এবং কতখানি ভীতকম্পিত হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবিটা সামনে এলো। এক এক করে আপনাদের নিয়ে আসছি, তাহলে পুরো ব্যাপারটা আপনারা বুঝবেন। দেখুন, এই যিনি আছেন এখন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা, তাকে দায়িত্ব দেওয়া হয় 1 জানুয়ারি, তিনি দায়িত্বটা নেন। এবং সেই সময় যিনি ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী, তাকে সরিয়ে এই বিপি গোপালিকাকে নিয়ে আসে, কারণ হরিকৃষ্ণ দ্বিবেদীকে আর এক্সটেনশন দেওয়া যাচ্ছিল না। এবং সেখানে এক্সটেনশন দিলে তিনিও এবার তার আগের যিনি মুখ্য সচিব ছিলেন, সেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারতেন। কেন্দ্র সেখানে মনিটর করছিল, বিপি গোপালিকাকে নিয়ে আসা হয়। এবার বিপি গোপালিকাকে যখন নিয়ে আসা হচ্ছে, তখনই একটা ছবি স্পষ্ট হয়ে গিয়েছিল যে তার মেয়াদ কিন্তু 31 মের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ফলে সেই জায়গা থেকে তখন ভোট চলছে, তখন তো এটা চেঞ্জ করাটা মুশকিল হয়ে যাবে। কেন্দ্র ওই সময়টাই কি চেপে ধরবে? রাজ্যের মুখ্য সচিব চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল পয়েন্ট হয়। সেই সময় নতুন যিনি আসছেন, তিনি দায়িত্ব বুঝবেন। তো অনেক কিছু সেখানে ইকুয়েশন থাকে। তো সেই জায়গায় মনে করা হয়েছিল যে ভোটের মাঝখানে তার শেষ হয়ে যাচ্ছে, কেন্দ্র আর এক্সটেনশন দেবে না, এবং সেই সময় নতুন মুখ্য সচিব আসবে। আর যেহেতু ভোট চলছে, এই এই সরকার এখন কার্যত সেইভাবে আর দায়িত্ব থাকছে না, তো একটা চেপে ধরার জায়গা রয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তখন এক্সটেনশন চাওয়া হয়েছিল,
31 তারিখ লাস্ট ডেট। 27 মে কেন্দ্র সরকার কিন্তু গ্রিন সিগন্যাল পাঠিয়ে দিল যে হ্যাঁ, ওকে 3 মাসের জন্য আরো এক্সটেনশন দাও। যেটা বেড়ে হয়ে গেল 31 আগস্ট। বিপি গোপালিকা কাজ চালাচ্ছেন। এইবার এই 31 আগস্ট শেষ হচ্ছে যথারীতি আরও 3 মাসের মধ্যে 3 মাসের জন্য বিপি গোপালিকার এক্সটেনশনের জন্য বলা হয়েছে। আগেরবার দেখুন 31 মে শেষ হবে, 27 তারিখ কেন্দ্র সরকার পাঠিয়ে দিল গ্রিন সিগন্যাল। এবারে 31 মে শেষ হচ্ছে, আজকে 30 তারিখ, এখনও অবধি গ্রিন সিগন্যাল আসেনি এবং যেটুকুনি দিল্লি সূত্রে খবর পাওয়া যাচ্ছে আর এক্সটেনশন দেওয়া হবে না। অর্থাৎ এই যে বিপি গোপালিকা, যাকে বিভিন্ন কেসে সুপ্রিম কোর্ট ডাকছে, হাইকোর্ট ডাকছে, দেখুন একে ডাকার কারণ হচ্ছে যে রাজ্য সরকার যেসব গেজেটের নোটিফিকেশন জারি করে বা যা কিছু করে সেটা কিন্তু সেই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী করে না, মুখ্যমন্ত্রীও করে না, সেই দপ্তরের মন্ত্রীও করেন না, হচ্ছেন সেই দপ্তরের মুখ্য সচিব। ফলে সেইটা যদি অনিয়ম বেনিয়ম কোনো কিচ্ছু হয়, তার পুরো দায় বর্তায় সেই মুখ্য সচিবের উপরে, সেই দপ্তরের মুখ্য সচিবের উপরে। ফলে এই যে রাজ্যের বিভিন্ন অনিয়ম বেনিয়ম হয়েছে, সেটা চাকরি ক্ষেত্রে হোক বা যা যা হয়েছে, সব জায়গায় কিন্তু রাজ্য সরকার একদম কোণঠাসা হয়ে আছে এবং বিপি গোপালিকাকে বারবার ডাকা হচ্ছে। কিন্তু তিনি সেই হিটটা নিয়েও রাজ্য সরকারকে প্রোটেক্ট করার জায়গায় চেষ্টা করে যাচ্ছেন। আর তাকে 3 মাসের এক্সটেনশন চাওয়া হচ্ছিল, আর এই জায়গায় তাকে কোনো এক্সটেনশন দিল না কেন্দ্র সরকার। অর্থাৎ এই জায়গায় ধাক্কাটা দিয়ে দিল যে এবার বিপি গোপালিকাকে সরাও, যে তোমার এতদিনের মসিয়া হয়েছিল, যে তোমার প্রিয়পাত্র হয়েছিল, তোমার যেসব অনিয়ম বেনিয়ম চলছে কোর্টে, সেগুলো ম্যানেজ করার চেষ্টা করছিল, তাকে হটিয়ে দাও। এবার একে সরিয়ে দিয়ে কাকে তাহলে মুখ্য সচিব করা হবে, এই জায়গাটা একটা জল্পনা চলছিল, যেটা শোনা যাচ্ছিল যিনি এখন অর্থ সচিব আছেন রাজ্যের, সেই মনোজ পান্থকে এই জায়গায় নিয়ে আসা হবে। সকলেই সেটা মোটামুটি বুঝে গেছে যে মনোজ পান্থ এবার দায়িত্বে আসছে। হঠাৎ করে আজকে বিকেলে নবান্ন থেকে একটা 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 নির্দেশিকা এসছে। সেই নির্দেশিকায় দেখা যাচ্ছে যে মনোজ পান্থকে রাজ্যের মুখ্য সচিব করা তো অনেক দূরের কথা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেচ ও জলপথ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। মানে সোজা কথায় আপনি একটা হাই লেভেলে কাজ করছিলেন, সেখান থেকে আপনাকে নামিয়ে একটা নিচুতলায়, একতলাতে পাঠিয়ে দেওয়া হয়েছে, 13 তলা থেকে একদম একতলায়। যে লোকটা 13 তলা বা 12 তলায় কাজ করছিল বা 14 তলায় উঠবে ভাবছিল, সেখান থেকে একদম একতলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। মনোজ পান্থকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেচ ও জলপথ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে। আর মনোজ পান্থের জায়গায় রাজ্যের নতুন অর্থ সচিব করা হয়েছে প্রভাত মিশ্র, যিনি রাজ্যের অর্থ সচিবের পাশাপাশি পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তর যেটা তিনি চালাচ্ছিলেন, সেই দপ্তরেরও অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে থাকবেন, অতিরিক্ত সচিব হিসেবে থাকবেন সেখানে। মনোজ পান্থকে মুখ্য সচিব করার জায়গায় এই জায়গায় নিয়ে চলে আসা হলো। এবং আরও দুটো বড় চেঞ্জ হয়েছে। তারপরে এই মনোজ পান্থকে এটা নিয়ে আসার ব্যাপারে কীভাবে নবান্নের মধ্যে টেনশনটা কাজ করছে সেটা ব্যাখ্যা করব। তো রশনি সেন তাকে মৎস্য দপ্তরের সচিব ও রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চেয়ারপারসন হিসেবে তিনি ছিলেন। তার সঙ্গে তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো এই জলসম্পদ উন্নয়নের, এই দায়িত্বটা দেওয়া হলো। আর মনোজ পান্থকে ওই অর্থ সচিব থেকে পাঠিয়ে দেওয়া হলো সেচ ও জলপথ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে। মানে ডিমোশন হয়ে গেল সোজা কথায়। এবার এটাতে এত প্রবলেমটা কেন হচ্ছে বা এই জায়গাটায় টলমল হচ্ছে কেন, কেন্দ্রেরই খেলাটা কী হচ্ছে দেখুন। এই মনোজ পান্থ, এনার কেরিয়ারটা কিন্তু খুব ব্রাইট। যখন আমাদের এই রাজ্যের একজন কৃতি সন্তান প্রণব মুখার্জি, তিনি যখন দেশের অর্থমন্ত্রী ছিলেন, তখন সেই অর্থমন্ত্রী প্রণব মুখার্জির ব্যক্তিগত সচিব ছিলেন এই মনোজ পান্থ। মানে দিল্লির সঙ্গে তার কানেকশনটা কিন্তু খুব ভালো। অন্যদিকে তিনি পরবর্তীকালে কেন্দ্রের যুগ্ম সচিব পদমর্যাদার অফিসার হয়ে যান এবং শুধুমাত্র তাই নয়, ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে নয়াদিল্লির প্রতিনিধি হিসেবে তিনি দীর্ঘদিন তিনি কাজটা করেন। তো এই মনোজ পান্থ অর্থ সচিব ছিল, তাকে যদি মুখ্য সচিব করা হয়, একটা আশঙ্কা, একটা টেনশন কি কাজ হচ্ছিল যে দিল্লির সঙ্গে এত ভালো রিলেশন, এই জায়গায় এবার মনোজ পান্থ আর দিদিমণির কথায় ওটা বসা করবেন না, দিল্লির ইশারায় কাজ করবেন। আর সেটা যদি হয় তাহলে প্রবলেমটা কোথায় হবে দেখুন, দিল্লির যে সচিব মহল রয়েছে, যারা রাজ্য সরকারের সঙ্গে কোঅর্ডিনেশনে থাকে, তারা তো এই সরকারের যা কিছু অনিয়ম বেনিয়ম সব কিছু জেনে গেছে এবং চাপে রেখে দিয়েছে। রাজভবন, সেখান থেকেও চাপে রেখে দেওয়া হয়েছে। এইবার বাকি ছিল নবান্নের আমলামহল, সেটাও যদি দিল্লির অঙ্গুলি হেলনে চলে, দিদি সরকারটা কি আর চালাবে নাকি সরকারটা দিল্লি চালাবে? অর্থাৎ দিদি বসে আছে মুখ্যমন্ত্রীর চেয়ারে, খুব ভালো কথা, বাইরে আন্দোলন চলছে চেয়ার ছাড়ো গদি ছাড়ো, সেই চাপ তো আছেই, তার পাশাপাশি এবার দপ্তরের মধ্যে থেকেই কি চাপটা আসবে? সেই জন্য মনোজ পান্থকে নিয়ে রিস্ক নিতে পারলেন না। শোনা যাচ্ছে তার জায়গায় আসছে
মুখ্য সচিব হতে চলেছে বিবেক কুমার, যিনি ভূমি সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে আছেন। এবার 1990 ব্যাচের আইএএস অফিসার এই বিবেক কুমার, একে নিয়ে আসা হচ্ছে, এইটা নিয়ে আবার জল্পনা শুরু হয়ে গেছে। কেন? কেননা এই ভূমি সংস্কার দপ্তর বা ভূমি দপ্তর, এই দপ্তরের কাজ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ছিলেন দিদি। এখানে টাকা তোলা হচ্ছে, বেনিয়ম হচ্ছে, বিভিন্ন অফিসারকে গালাগালি করছেন, এরকম করলে হবে না, শাস্তিমূলক ব্যবস্থা হবে। সেই দপ্তরের যিনি অতিরিক্ত মুখ্য সচিব আছেন, তাকে রাজ্যের মুখ্য সচিব করে তুলে আনা হচ্ছে। অর্থাৎ এমন একজনকে তুলে আনা হচ্ছে যার প্রতি আগে উষ্মা ছিল। তাকে দিল্লি কন্ট্রোল করতে পারবে না, এই উষ্মার জায়গা থেকে তাকে ফেঁসে যেতে পারে, সেই জন্য তাকে চাপে রেখে আমার মতো কাজ করাবো, এই জায়গার ভাবনা থেকে কি বিবেক কুমারকে তুলে আনার চিন্তা ভাবনা হচ্ছে? এই জায়গাটা উঠতে শুরু করেছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু দিদির জায়গাটা এবার ঘেঁটে দেওয়া শুরু করে দিয়েছে কেন্দ্র। তোমার যিনি খুব আস্থাভাজন ছিল, সেই বিপি গোপালিকা, তাকে এক্সটেনশন আমি দিলাম না। এবার সব থেকে মজার ব্যাপার হচ্ছে, যাকে মনে করা হচ্ছিল যে হতে পারেন রাজ্যের মুখ্য সচিব, তার দিল্লি কানেকশন বেরিয়ে পড়লো, দিল্লিতে খুব স্ট্রং হোল্ড বেরিয়ে পড়লো, ফলে তার উপর আস্থা রাখতে পারছে না। এমন একজনকে নিয়ে আসছে যার দপ্তরের বিরুদ্ধে নিজেই আঙুল তুলেছে, তাকে দায়িত্ব দিতে হচ্ছে। এবার এই জায়গায় কন্ট্রোল করতে চাইছে, কিন্তু সে মুখ্য সচিব হিসেবে খুব একটা ভালো জায়গায় কি নিয়ে যেতে পারবে? ভূমি সংস্কার দপ্তর নিয়েই তো বহু অভিযোগ আছে, তাহলে মুখ্য সচিব হিসেবে কি হবে? এই যে একটা ডামাডোলের পরিস্থিতি চলে যাচ্ছে, ফলে যারা যে আমলাতন্ত্রটা নবান্নটা চালায়, নবান্নের প্রশাসনটা চালায়, তাদের মধ্যেও কিন্তু একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। নবান্ন সূত্রে বিভিন্ন খবর আসছে, যারা প্রমিনেন্ট অফিসার, যারা ভাবছিলেন যে এবার প্রমোশনটা পাবেন, এবার একটা ওই জায়গাটা পাবেন, তাদেরকে দেওয়া হচ্ছে না। এত করার পরও পাচ্ছে না, তাদের মধ্যে একটা একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে। অন্যদিকে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদের দপ্তরের দায়িত্ব নিয়ে আগেই উষ্মা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী, তাদেরকে দায়িত্ব আনা হচ্ছে। ফলে কোথাও গিয়ে একটা অবিশ্বাসের বাতাবরণ পুরো জায়গা জুড়ে। এবার সেই অবিশ্বাসের বাতাবরণটা মন্ত্রক থেকে, অর্থাৎ মুখ্যমন্ত্রী বিশ্বাস করতে পারছেন না বলে তৈরি হচ্ছে, নাকি আমলাতন্ত্রের মধ্যেই দিল্লি এমন ঘেঁটে দিয়েছে যে এবার তারা ধীরে ধীরে দিল্লির ইশারায় কাজ না করে লাভ নেই, এই জায়গাটা বুঝে গেছে। এবং এই জায়গাটা তৈরি হচ্ছে তার একটা বড় কারণ, এর আগে আলাপন বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে কিন্তু দিল্লিতে অলরেডি চলছে, ওই কর্মীবর্গের মামলা চলছে, সেখানে তার রিটায়ারমেন্ট বেনিফিট, ওই সমস্ত কিছু জায়গা। এবার দেখুন, আপনারা বলবেন রিটায়ারমেন্ট বেনিফিট কী আছে, সে তো রাজ্য সরকার যা দিচ্ছে ডবল ডবল মাইনে, সেই জায়গা থেকে পেয়েই যাবে। অত সোজা জিনিস নয়, এখানে সম্মানটা একটা ফ্যাক্টর, এই যে দাগ পড়ে যাওয়া এটা একটা ফ্যাক্টর, এবং এরপরে যদি কোনো বড় স্টেপ হয়ে যায় তাহলে তো সেটা ছেড়েই দিন। এরপর হরিকৃষ্ণ দ্বিবেদী, তাকে নিয়েও টেনশন শুরু হয়ে গেছে। ফলে এই এই যে সামগ্রিকভাবে আমলা মহলটা ঘেঁটে যাচ্ছে, এবং সেখানে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে। যারা এক্সপেক্ট করছিলেন এত কিছু করার পর পাবো, তাদেরকে আর দেওয়া হচ্ছে না, কেননা তাদের উপর বিশ্বাস রাখা যাচ্ছে না। এই জায়গা থেকে আমলা মহল কিন্তু এবার দিল্লির দিকে আস্তে আস্তে ঝুঁকতে শুরু করছে, যে দেখো এখানে এত কিছু করলেও অবিশ্বাস তো থাকছেই, আমাদের যেটা এক্সপেকটেশন সেটা তো মিট করছে না। এত কিছু রাজ্য সরকারের চলছে, কোর্ট পুরো ঘেঁটে রেখে দিয়েছে, সেটাকে আমরা বাঁচানোর চেষ্টা করছি, তাও আমাদের যেটা এক্সপেকটেশন সেটা মিট করছে না। তার থেকে দিল্লির শাস্তির খানা নেমে আসছে তার সঙ্গে। এর থেকে বেটার দিল্লির সঙ্গে যদি আমরা অ্যাডজাস্টে চলি, আমাদের বেটারমেন্ট হবে। ফলে এই যে জায়গাটা তৈরি হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ভাবুন, রাজ্যের সাধারণ মানুষ ক্ষেপে গেছে, তারা বুঝতে পেরে গেছে এই সরকার অপদার্থ অকর্মণ্য হবে না। রাজভবনের সঙ্গে গন্ডগোল চলছে, নবান্নের বাইরে দাঁড়িয়ে মানুষ চিৎকার করছে গদি ছাড়ো গদি ছাড়ো, বিরোধীরা চেপে ধরছে। আর সেই অবস্থায় যাদের উপর ভরসা করে চালাচ্ছিলেন, যাদেরকে বলা হয় এক্সটেন্ডেড তৃণমূল কংগ্রেস, যারাই বেসিক্যালি তৃণমূল কংগ্রেসটা চালায়, সেই আমলাতন্ত্র, তারাও এবার কোন দিকে আছে, তাদের উপর আস্থা বিশ্বাস রাখা যাচ্ছে না। এটা কেন্দ্রের খেলা ছাড়া হয় না। ফলে সব মিলিয়ে খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং ফাইনালি যখন শুরু হয়েছে তখন কিন্তু টালমাটাল অবস্থা চলছে। ওই যে বললাম না, রাজ্যপালকে ডেকে পাঠানো হয়েছে। ওই যে বললাম না, যে যেভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উপর চাপটা সৃষ্টি করেছেন, এখনই যদি সেই চাপটা না কাটাতে পারেন, 5 বছর সরকার টানতে পারবেন না, তাদের উপর মানুষের আস্থা হারাতে শুরু করবে। তাই 355 বা 356 সরাসরি জারি করে, ওই শুধু শুধু নাম খারাপ করে ওইভাবে সরাসরি খেলাটা হয় না, ওটা রাজনীতি নয়। খেলাটা কি ভেতর থেকে হচ্ছে? যে 355 বা 356 আমি আখেরে জারি করলাম না, কিন্তু ভেতরে যেভাবে প্রশাসনটা পঙ্গু হয়ে যাচ্ছে এবং কোন দিকে যাবে সেই সিদ্ধান্তহীনতায় ভুগছে, সেটা 355 356 থেকে কম কি?
আর এই খেলাটাই এমনভাবে খেলছেন মোদি শাহ যে সাপও মরল, লাঠিও ভাঙল না, বদনামটাও হলো না, অথচ যেটা চাইছিলাম সেটা হয়ে গেল। এই এক্সটেনশনটা না দেওয়া এবং তারপর যে চেঞ্জগুলো নবান্নের অন্দরমহলে হলো, অনেক ইকুয়েশন কিন্তু চেঞ্জ হচ্ছে এবং হবে, এবং সেটা অতি দ্রুত। আর সেটা আরও বেশি টলমলো করে দেবে নবান্নের গদি। এমনটাই অন্তত দিল্লির এক্সপার্টাইজ থেকে আসছে ইনপুট। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে এই যে নবান্নের বড় চেঞ্জটা হলো এবং কেন্দ্র এই যে এক্সটেনশনটা দিল না, তাতে চাপ বেড়েছে এটা নিশ্চিত। আপনাদের কি মনে হয় সত্যিই খেলাটা এবার আস্তে, আস্তে সঠিক পথে, সঠিক ট্র্যাকে শুরু করেছে কেন্দ্র? নাকি এটা এমন কিছু ব্যাপার নয়, আগে হোক তারপর বলবো বৃক্ষ কিবা নাম, কিবা তব নাম ফলেন পরিচয়তে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।